নমস্কার, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন এবং আমার দর্শক ও শ্রোতাবৃন্দ। আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব ভারত আর বাংলাদেশে থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলন হলো, সেখানে দুদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে। এই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন যে দুদেশের সম্পর্কের কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা যেটা দেখলাম যে বিমস্টেকের যে সম্মেলন, সেখানে যে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা বসলেন, সেখান থেকে আমরা কি আশা করতে পারি। দীর্ঘদিনের একটা টানাপোড়েন চলছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। তো অবশেষে ভারত ও বাংলাদেশের দুই দেশের সরকার প্রধান বৈঠক করলেন থাইল্যান্ডে আয়োজিত বিমস্টেক সম্মেলনে। এর আগে দুদেশের বৈঠকের জন্য কয়েক দফা অনুরোধ এসেছিল বাংলাদেশের তরফে ভারতের কাছে, কিন্তু তা হয়নি। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের পরে দুই রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনুস মুখোমুখি বৈঠকে বসেন। এতে দুই দেশের বরফ গলবে? তাহলে কি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি পেলেন বৈধতা? ভারত বাংলাদেশের সম্পর্ক কি মধুর হবে আবার পূর্বের মতো? পূর্বে কি ভারত বাংলাদেশের সম্পর্ক মধুর ছিল? গত ৭১-এর পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। হাসিনা সরকারের সময়ও আমরা দেখেছি মধুর সম্পর্কের ছবি। কিন্তু গত ২০২৪-এর জুলাই আগস্টের পর আমরা কি দেখলাম তা আমরা সবাই জানি। যদি সম্পর্ক মধুর হতো, তাহলে রাতারাতি সম্পর্ক অত্যন্ত তেতো হলো কেন? বাংলাদেশের কাছে ভারত রাতারাতি শত্রু দেশে পরিণত হলো কেন? কেন মোহাম্মদ ইউনুস ভারত বিদ্বেষী মনোভাবে তার রাজত্বকাল শুরু করলো? আর বিমস্টেকের বৈঠকের পর আবার সম্পর্ক মধুর হওয়ার সম্ভাবনা দেখা দিল। তাহলে সেই কথাই প্রমাণিত হলো, রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাগড়ার প্রাণ যায়। আসুন একবার দেখি ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক কীরকম ও ভবিষ্যৎ কোন দিকে। বাংলাদেশের আভ্যন্তরীণ ছদ্ম ছাত্র আন্দোলনের ফলে যে রাজনৈতিক পরিবর্তন সংগঠিত হয়েছিল, তার ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক আমূল বদলে গেছিল রাতারাতি। ভারত বাংলাদেশের জনগণের সম্পর্কের অবনতির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছিল ২০২৪-এর জুলাই ছদ্ম আন্দোলনের বহু আগে থেকেই। বিশেষ করে তার প্রভাব দেখা যাচ্ছিল দুই বাংলার জনগণের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের হাসিনা সরকারের সুসম্পর্ককে ঘিরে নানা কারণে অকারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিদ্বেষী একটা মনোভাব একটা গড়ে তোলা হচ্ছিল সুকৌশলে, এবং তার প্রভাব পড়ত খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে। যে কোনো দেশের ক্রিকেট খেলায় ভারত হারলেই বাংলাদেশের আনন্দ বাঁধভাঙা ঢেউয়ে পরিণত হতো, যা চূড়ান্ত রূপ নিয়েছিল শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গেই, এবং তীব্র আকার নিয়েছিল মোহাম্মদ ইউনুসের ৮ই আগস্ট ২০২৪ বাংলাদেশের অস্থায়ী প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই। ৬ই আগস্ট ২০২৪ ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিয়ে শুরু হয়েছিল শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের খেলা। ফলে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ জুড়ে ভারত বিদ্বেষী মনোভাব সাধারণ মানুষের মধ্যে। দেশের শাসন ব্যবস্থায় ফাটল শুরু হয়েছিল এবং জল ক্রমশ ঘোলা হতে লাগছিল। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিল দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে ঘোলা জলে মাছ ধরতে এক্সপার্ট সবাই। একটা কথা আছে যে রোম যখন আগুনে পুড়ছিল, তখন রোমের সম্রাট বেহালা বাজাচ্ছিলেন। ঠিক তেমনি অগ্নিদগ্ধ বাংলাদেশের পরিস্থিতি চুপ করে বসে দেখতে লাগলেন রোমের সম্রাটের বেহালা বাজানোর মতো বাংলাদেশের প্রধানের চেয়ারে বসে শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুস। আর ফন্দি আঁটতে লাগলেন ভারতকে কিভাবে জব্দ করা যায়, শায়েস্তা করা যায়, দাবিয়ে রাখা যায়।
ক্ষতি করা যায়, ভারতের অভ্যন্তরে সেভেন সিস্টার্সে গণ্ডগোল পাকানো যায়। চেষ্টা করতে লাগলেন ভারতের বিরুদ্ধে কিভাবে পার্শ্ববর্তী দেশগুলোকে ভারতের বিরুদ্ধে লাগানো যায়। বিদেশি শক্তির মদতে আন্তর্জাতিক চক্রান্তের শিকার আজ বাংলাদেশ। আন্তর্জাতিক চক্রান্ত থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে না পারে, বাংলাদেশের জনগণ যদি প্রকৃত সত্য বুঝতে না পারে, এখনও চোখ না খোলে, তাহলে তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর। দেশের সাধারণ মানুষের অবস্থা ভয়ঙ্কর, ভয়াবহ, দুর্দিন হতে চলেছে। এইভাবে যদি আজ বাংলাদেশের দখলদারি নেতৃত্বের ভারতের বিরুদ্ধে উন্মত্ততা চলতে থাকে আরও বহুদিন, যদি গুরুত্ব না দেয় দুই দেশের অন্যান্য দল ও দেশের সচেতন নেতৃবৃন্দ, মেধার অধিকারী মানুষ যদি জেনে বুঝেও বিশ্বের মতো নীরব থাকে দুর্যোধনের কুকর্ম সত্ত্বেও, তবে ভারত বাংলাদেশের পরিস্থিতি হবে ভয়ঙ্কর মহাভারতের মতো। তখন ভারতের যে ক্ষতি হবে না তা নয়, ক্ষতি হবে, হ্যাঁ ক্ষতি হবে, ভয়ঙ্কর ক্ষতি হবে, কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ। নিশ্চিহ্ন হয়ে যাবে বললাম এই অর্থে, বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশ ফায়দা তুলবে যে যার স্বার্থ বজায় রেখে। ৭১-এর পাকিস্তানের নিজের দেশের একটা অংশের ওপর বহিরাগত শত্রুর মতো আক্রমণ প্রমাণ করেছিল পাকিস্তান কোনো দিনও তার পূর্ব অংশ, পুরো পাকিস্তান তার দেশের প্রকৃত অংশ নয়। দেশের আভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী ধ্বংসাত্মক আন্দোলন থামাবার জন্য কঠোর হাতে প্রয়োজনে বহিঃশক্তির দ্বারা নিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে নির্মম হাতে প্রশাসনিক ব্যবস্থা নিতেই পারে, কিন্তু সেদিনের পাকিস্তান সেনাবাহিনী তাদের পূর্ব অংশের জনগণের ওপর হওয়া দমন পীড়ন, দানবীয় অত্যাচার ও হত্যা, মা বোনেদের ওপর নারকীয় যৌন অত্যাচার, নির্মম হত্যা প্রমাণ করেছিল। পূর্ব পাকিস্তান তাদের অংশ নয়। পূর্ব পাকিস্তানে তাদের হস্তক্ষেপ ছিল বহিঃশত্রুর বর্বরচিত আক্রমণের চেয়েও বর্বর নরকতুল্য, যা কখনো কোনো দেশের সরকার তার দেশের আভ্যন্তরীণ জনগণের উপর করতে পারে না। সেদিন ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯ মাস ধরে চলা অত্যাচারের মধ্যে দিয়ে পাকিস্তান প্রমাণ করেছিল বাংলা ও বাঙালি তাদের জাতের নয়। নাম ও নিশান মুছে দিতে চেয়েছিল বাংলা ও বাঙালি জাতটাকেই। তা সে বাংলাদেশ যতই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হোক না কেন, সেদিন পাশে দাঁড়িয়েছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ধর্মনিরপেক্ষ ভারত। আর আজ সব ইতিহাস, রিসেট বাটন টিপে সব মুছে দিতে চাইছে মোহাম্মদ ইউনূসের শাসনাধীন দেশ বাংলাদেশ। ১৯৭১-এ চলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোনো বহিঃশক্তি বাংলাদেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা ও মা বোনেদের বাঁচাতে আসেনি। সেদিন ভারত প্রতিবাদ করেছিল, বিশ্বের কাছে সাহায্য প্রার্থনা করেছিল। নিজের বিরাট ক্ষতি হতে পারে, বিপদ হতে পারে জেনেও সেদিন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত, আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে। একথা ভুলিয়ে দিতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস রিসেট বাটন টিপে বাংলাদেশের জনগণের মন থেকে। আর যদি কোনো দিন ভারত বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধ লাগে, সেদিন কখনোই সেই ধ্বংসের হাত থেকে দেশের সাধারণ মানুষকে বাঁচাতে কেউ আসবে না, ধ্বংসযজ্ঞ থামাতে, যার উদাহরণ বিশ্বের বুকে বহু বহু আছে। সম্প্রতি আমরা ইউক্রেন ও রাশিয়ার জ্বলন্ত উদাহরণ আমরা জানি। কোনো দরকার ছিল কি শেষ বয়সে সেই মিথ্যে ক্ষমতার? দেশের ১৮ কোটি মানুষের সামনে নির্বাচনের মুখোমুখি হয়ে শ্রদ্ধা সম্মানের সঙ্গে অভূতপূর্ব বিপুল ভোটে জয়ী হয়ে শাসন ক্ষমতায় এসে দেশের হাল ধরাটা অনেক 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 বেশি গৌরবের, সম্মানের হতো না দেশ তথা দেশবাসীর কাছে? ওনার মতন আকর্ষণীয় পণ্ডিত ব্যক্তিত্বের শেষ বয়সী অল্প বয়সী ছাত্রদের অধীনে এমন পরিণতি। ব্রিটিশের বিরুদ্ধে অখণ্ড ভারতের স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের লড়াই আজও ইতিহাস হয়ে আছে। সেই বীর চট্টগ্রামের মানুষ তিনি, যে চট্টগ্রাম কখনো বিদেশির কাছে মাথা নত করেনি। চট্টগ্রাম তথা বাংলা ও বাঙালির গৌরব ছিলেন তিনি। আজ অল্প বয়সী অপক্ষ বিদেশি শক্তির অঙ্গুলি হেলনে ছাত্রদের অধীনে শেষ বয়সে তাকে চলতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের ও লজ্জার আর কি আছে? মাঝে মাঝে তিনি সাংবাদিকদের কাছে তার মনের কষ্টের কথা প্রকাশ করেছেন। প্রার্থনা করি বাংলাদেশ সঠিক নেতৃত্বের হাত ধরে সঠিক পথে সমস্ত প্রতিকূল পরিস্থিতি লড়াই করে জয়ী হয়ে আসুক এবং দেশ মঙ্গলের দিকে এগিয়ে যাক। দেশবাসী উন্নত জীবন, উন্নত সমাজ ব্যবস্থার পথ খুঁজে পাক এবং পারিপার্শ্বিক সহ বাঁচা বাড়ার পথে এগিয়ে যাক।
পরস্পর মিলেমিশে থাকুক সবাই সবার সঙ্গে। মিলনের আকুলতা নিয়ে মিলিত হোক ভারত বাংলাদেশ, মিলিত হোক হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ইত্যাদি ইত্যাদি সবাই, সব মতের সব সম্প্রদায়ের মানুষ। বিশ্বের মানচিত্রে এক উন্নত আধুনিক জ্ঞান বিজ্ঞানে সব বিষয়ে বা সব কাজে বিশেষভাবে দক্ষ নিপুণ ও বিচক্ষণ দেশ হিসেবে চিহ্নিত হোক বাংলাদেশ। এখন আমি এর সঙ্গে ভারতকেও একই রকমভাবে সেই জায়গায় রাখতে চাই। ভারতও সেইভাবে চিহ্নিত হোক বিশ্বের বুকে। আজ এই পর্যন্ত ভারত বাংলাদেশ দুই দেশের 140 কোটি ও 18 কোটি মানুষের জন্য এক অদ্বিতীয় পুরুষোত্তম পরম পিতা শ্রী রাম কৃষ্ণ বৌদ্ধ যীশু হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণের নবরূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে সবার মঙ্গল সুখ ও শান্তি প্রার্থনা করি। আজ এই পর্যন্ত। আবার আমি আসব আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় গুরু।